সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ঝিনাইদহের স্বনামধন্য প্রতিষ্ঠান সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের এটি কোনো কোচিং সেন্টার না, আমরা প্রতিনিয়ত একটা কথা বলি, আমাদের এটা একটি প্রাইভেট প্রোগ্রাম এবং আমরা এই প্রোগ্রামটিতে স্টুডেন্টদের সর্বোচ্চ সংখ্যক ক্লাস এবং সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার বিষয়টি নিশ্চিত করি। খেয়াল করো, তোমরা অনেকেই চিন্তা করো, একটা প্রশ্ন করো কমন, ভাইয়া কোন কোশ্চেন ব্যাংকটা পড়বো, কোনটা কিভাবে সলভ করব। এই তোমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে এবং তোমাদের জন্য আমরা ইউটিউবটাতে নতুন একটি প্লেলিস্ট নিয়ে চলে আসছি। এই প্লেলিস্টে আমাদের থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাবর্ষে আসা প্রশ্নগুলো এবং আমরা প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা সহকারে আমরা পড়তে থাকবো। তো যাই হোক, চলো আমরা শুরু করে ফেলি। আমরা দেরি না করি, আমরা আমাদের কোশ্চেন সলভিংয়ে চলে যাই। তো সবাই খেয়াল করো, আমরা আজকে যে কোশ্চেনটা সলভ করব এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 2023-24 শিক্ষাবর্ষে ডি ইউনিটে আসা সেট আর এর প্রশ্ন। ঠিক আছে কথা? তো 2023-24 শিক্ষাবর্ষে ডি ইউনিট মানে এটা অনেকের একটা ক্রাশ ইউনিট, অনেকে অনেক রকমভাবে চিন্তা করে। আমার ইউনিট, লেডিস ইউনিট, মেয়েদের ইউনিট, মানে আসলে বায়োলজিক্যাল সাবজেক্টগুলো একটু বেশি, তো অনেক অনেক রকম কথা বলে। তো দেখি প্রথমে কি প্রশ্ন চলে আসছে। প্রথমে আমাদের সামনে যে প্রশ্নটি এসে হাজির হয়েছে, এখানে আমাদের একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে ফার আয়ার রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কত, এবং আমাদের ভ্যালুগুলো ন্যানোমিটারে না দিয়ে মাইক্রোমিটারে দিয়ে দিচ্ছে। যাই হোক, আমরা যেটা জানি ভাইয়া, আমাদের সবার প্রথমে একটা কথা বলে আয়ার রশ্মি। কি বলে দেখো? আয়ার। তো এই আয়ারটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। কল্পনা করো, আয়ারটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি নিয়ার আয়ার, একটা আয়ার রশ্মিকে আমরা বলি হচ্ছে মিডিল আয়ার, এবং আর একটা যে আয়ার রশ্মি আছে সেটাকে আমরা বলি ফার আয়ার। তো শোনো, আমি কিন্তু সবগুলোর প্রথম অক্ষর দিয়ে লিখেছি। তাহলে আয়ার রশ্মি যেটা আছে এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে লিখেছি, নিয়ার আয়ার, মিডিল আয়ার, ফার আয়ার। খেয়াল করে দেখো, নিয়ার আয়ার যেটা আছে এটার তরঙ্গ দৈর্ঘ্যের সীমা হচ্ছে 0.78 থেকে 2.5 মাইক্রোমিটার। খেয়াল করো, 0.78 থেকে 2.5 মাইক্রোমিটার। মিডিল আয়ার যেটা আছে, এই মিডিল আয়ারের রেঞ্জটা হচ্ছে 0.25 থেকে 25 মাইক্রোমিটার, এবং ফার আয়ার যেটা আছে এটা হচ্ছে আমাদের 25 থেকে 1000 মাইক্রোমিটার। তাহলে খেয়াল করো, আমার প্রশ্নে কোন আয়ারটা চাইছে? ফার আয়ার চাইছে। আমরা জানি ফার আয়ারের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা হচ্ছে 25 থেকে 1000 মাইক্রোমিটার। এটাকে কখনো কিন্তু মাইক্রোমিটার না দিয়ে ন্যানোমিটারে দিতে পারে। যেমন আমরা যে বোর্ড অনুমোদিত বা এনসিটিভি অনুমোদিত বইগুলো পড়ি, সেখানে কিন্তু খেয়াল করে দেখবা এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো ন্যানোমিটারে দেওয়া আছে। তাহলে আমরা আয়ারকে ভাগ করব কয়টা ভাগে? তিনটা ভাগে, নিয়ার আয়ার, মিডিল আয়ার, ফার আয়ার। নিয়ারের রেঞ্জটা কত, মিডিলের রেঞ্জটা কত, ফার আয়ারের রেঞ্জটা কত। তো আমাদের প্রত্যেকটা রেঞ্জ আমরা কল্পনা করতে পেরেছি এবং এই রেঞ্জ দিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলেছি। বুঝতে পেরেছ? ওকে, ফাইন। এবার চলো আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। আমাকে কি বলেছে যে চুম্বক কোয়ান্টাম সংখ্যার চিহ্ন কোনটি? কোন কোয়ান্টাম সংখ্যা? চুম্বক কোয়ান্টাম সংখ্যার চিহ্ন কয়টি? কোয়ান্টাম সংখ্যাটা কি? পরমাণুতে কোথায় ইলেকট্রন আছে এটা খুঁজে বের করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটার নাম কি বলো? কোয়ান্টাম সংখ্যা। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে মাঝে মধ্যে জিজ্ঞেস করো, এই তোমার বাসাটা কোথায়? সে তোমাকে বলে আমার বাসা এই জেলায়, তারপরে বলে আমার বাসা এই থানায়, আমার এখানে, আমার ওখানে, আমার সেখানে, আমার যেখানে, তাই না? অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো তুমি যদি পরমাণুকে প্রশ্ন করো তোমার ইলেকট্রনটা কোথায়, সে বলবে আমি একটা শক্তি স্তরে আছি, তারপরে বলবে একটা উপশক্তি, মানে এক কথায় ইলেকট্রনকে খুঁজে বের করার জন্য তুমি যেটা ব্যবহার করো সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো দেখো, এই কোয়ান্টাম সংখ্যা যেটা, এই কোয়ান্টাম সংখ্যা আমরা যেটা জানি, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চারটা। এই চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে খেয়াল করো, একটা নাম হচ্ছে কি বলতো? প্রধান। বলো কি নাম বললাম? প্রধান। এটাকে ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয়। এবং খেয়াল করো, আর একটা কোয়ান্টাম সংখ্যা তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া সহকারী কোয়ান্টাম সংখ্যা, তোমরা সেটাকে এল দিয়ে প্রকাশ করো। তোমাদের আর একটা কোয়ান্টাম সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ম্যাগনেটিভ কোয়ান্টাম সংখ্যা। এই ম্যাগনেটিভ কোয়ান্টাম সংখ্যাকে তোমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করো। এবং আরেকটা তোমাদের রয়েছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই স্পিন কোয়ান্টাম সংখ্যাকে তোমরা ছোট হাতের এস দিয়ে প্রকাশ করো। এখন দেখো, তোমাকে বলেছে কি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে ম্যাগনেটিভ মানে কি বলো ভাই? চৌম্বকীয়। এবং দেখো
তার মানে কোনটি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার চিহ্ন? দ্যাটস আমাদের অ্যান্সারটা হচ্ছে কত? সি। তাহলে এনটা কি প্রধান, এলটা সহকারী, এম হচ্ছে ম্যাগনেটিক বা চৌম্বকীয়, এসটা হচ্ছে কি স্পিন। এখানে রিলেট করে আর শুধু কয়েকটা কথা মাথার মধ্যে রাখবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা, এটা তোমার প্রকাশ করে হচ্ছে আকার। সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা, এটা তোমাদের প্রকাশ করে কি বলতো? আকৃতি। তাহলে একটা প্রকাশ করবে আকার, আর একটা প্রকাশ করবে কি দেখো? আকৃতি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যেটা, এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা তোমার প্রকাশ করে ত্রিমাত্রিক দিকবিন্যাস। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে ত্রিমাত্রিক দিকবিন্যাস। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা, এটা তোমার প্রকাশ করে কি বলতো? ঘূর্ণন। তাহলে রিলেট করে এই কথাটা তোমরা একটু মাথার মধ্যে রাখবে। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো ঠিক আছে ভাইয়া, চলো আমরা পরের স্লাইডটিতে চলে যাই। পরের স্লাইডটিতে খেয়াল করে দেখো, C5H10O স্থূল সংকেত বিশিষ্ট যৌগের নাম কি? তো দেখো, C5H10O স্থূল সংকেত বিশিষ্ট যৌগের নাম কি? ওকে ফাইন, আমরা একটু দেখে ফেলি। তো প্রথমে দেখো, এ নম্বর অপশনটাতে কি আছে? 3 মিথাইল বিউটানল 2। তাহলে আমি এখানে বললাম CH3, কল্পনা করো CH বন্ড CH, এবার এখানে বললাম CH3। খেয়াল করো, বিউটানল 2 মানে অ্যালকোহলের ওএইচটা 2 নম্বর কার্বনে আছে। তো আমি এখানে কল্পনা করলাম, আমি যদি এটাকে 1 নম্বর কার্বন ধরি, এটা 2 নম্বর কার্বন, এটা হচ্ছে আমার OH, এটা হচ্ছে আমার 3 নম্বর কার্বন। এই 3 নম্বর কার্বনে কোন গ্রুপ আছে? CH3 গ্রুপ আছে। আমরা যদি এটাকে গুনি, একটু গুণটা দেখো, আমার এটা হলো 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এবং এটা হচ্ছে কি আমাদের 4 নম্বর কার্বন। তাহলে দেখেন 2 নম্বর কার্বনে আমাদের কি আছে? OH আছে, 3 নম্বর কার্বনে CH3। তাহলে দেখেন 3 মিথাইল বিউটানল 2। দেখেন এখানে কার্বন হচ্ছে 1 2 3 4 5, কার্বন হলো 5টা, হাইড্রোজেন হচ্ছে 3 3 9 6 6 7, একে 8 8 3 11, আর একে কত? 12, H12, এবং একটা অক্সিজেন। আপনার সংকেতটা দিয়েছে C5H10O, কিন্তু প্রথমটাকে আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন, তাহলে দেখে আপনার দাঁড়াচ্ছে কি? C5H12O। তার মানে আমার স্থূল সংকেতের সাথে যাচ্ছে না, তার মানে এই নম্বরটা উত্তর আমার হচ্ছে না। 2 নম্বরটাতে আছেন কি বলতেছে? 2 হাইড্রক্সি 2 মিথাইল বিউটানল, 3 হাইড্রক্সি 2 মিথাইল বিউটানেল, বিউটানেল। তো দেখেন বিউটানেলটা আমরা কিভাবে লিখি? বিউটানেলটা আমরা এইভাবে লিখি, সেটা হলো CH3, এরপরে আমরা বলি CH2, আমরা বলি দেখেন CH, আমরা CHO। আমরা আগে সংকেতটা একটু ভালো করে লিখি। তাহলে দেখেন এটা হচ্ছে আমার 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন এবং 4 নম্বর কার্বন। এবং এই জায়গাটাতে একটা বিষয় আপনারা খেয়াল করেন, আমার 2 নম্বর কার্বনে কি আছে? দেখেন 2 নম্বর কার্বনে আমার মিথাইল গ্রুপ আছে। তাহলে 2 নম্বর কার্বন যেটা, 2 নম্বর কার্বনে আমার মিথাইল গ্রুপ আছে। আর একটা কথা বলছে 3 হাইড্রক্সি, তার মানে 3 নম্বর কার্বনেও একটা আমাদের ছোটখাটো একটা বিষয় আছে। 3 নম্বর কার্বনের ছোটখাটো একটা বিষয় হচ্ছে OH। বলতে পারো ভাইয়া OH তো অ্যালকোহলের কার্যকরীমূলক, আপনি আবার হাইড্রক্সি কেন বলতেছেন? ভাই দেখো, একই স্টেজে কখনো দুইটা নেতা থাকতে পারে না। সেন্ট্রাল লিডার যদি আসে, তোমার এলাকার লিডার কি হয়ে যায়? ছোট নেতা হয়ে যায়। তার সাপেক্ষে আমি বলি নাই ছোট বড়। তো খেয়াল করো, তাহলে সেন্ট্রাল থেকে অনেক কিছু হতে পারে। এখন দেখো, তাহলে এই ওএইচটা হাইড্রক্স হিসেবে কাউন্ট হচ্ছে। এখন দেখো ভাইয়া, তোমার সংকেতে অক্সিজেন আছে একটা, আর তুমি এখানে ভেঙে অক্সিজেন দেখছো কয়টা? 2টা। তার মানে তোমার 2 নম্বরটা উত্তর হচ্ছে না। মানে কি দেখো, 1টা 2টা 3টা 4টা, একে 5টা, 5টা কার্বন। তাহলে এখানে C5, হাইড্রোজেন গুণ 3 একে 4 একে 6, 3 একে 4 একে 5 একে 6, 3 এ 9 একে 10, হাইড্রোজেন হচ্ছে 10টা, কিন্তু অক্সিজেন হচ্ছে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তাহলে কি হচ্ছে O2। তাহলে C5H10O2, কিন্তু আমার আছে C5H10O। তার মানে 2 নম্বরটা আমার উত্তর হচ্ছে না। তাহলে এখন আমরা 3 নম্বরে চলে যাব। হ্যাঁ, এরকম কিছু প্রশ্ন থাকবে যেটাতে তোমাদের সলভ করতে সময় লাগবে, কিছু প্রশ্ন থাকবে যেটা তোমাদের সলভ করতে একদমই সময় লাগবে না। তো দেখো ভাইয়া, সবাই খেয়াল করো, আমরা 3 নম্বর অপশনটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করি। কি বলছে? 3 মিথক্সি বিউটিন 1, বিউটিন 1। তাহলে আমরা আগে বিউটিন 1টা লিখে নিই। CH3, এখানে লিখলাম CH বন্ড CH ডাবল বন্ড CH2। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমার কি? বিউটিন 1 সংকেত, কারণ এটা আমার 1 নম্বর কার্বন, 1 2 3 এবং কি দেখো 4। কি বলছে? 3 মিথক্সি। তাহলে মিথক্সি মানে হচ্ছে এখানে আমার আছে দেখো O বন্ড CH3। তো খেয়াল করো সবাই একটু, O বন্ড CH3,
তাহলে 3 মিথক্সি বিউটিন 1, তাহলে 1 2 3 4 3 নম্বর কার্বনিক অ্যাসিড মিথক্সি গ্রুপ আছে। কল্পনা করো কার্বন 1 2 3 4 একে 5টা কার্বন আছে, হাইড্রোজেন গুণ 3 3 3 6 2 8 1 9 1 কত 10, C5 H10, এখানে দেখো কি আছে অক্সিজেন ও, দ্যাটস ওয়াই দেখো C5H10O, তুমি এই যৌগটার স্ট্রাকচার ভেঙে কি পেয়েছো C5H10O, দ্যাটস ওয়াই তোমাকে আর ডি নম্বরটা অ্যানালাইসিস করার কোনো দরকার নাই। তাহলে তোমার অ্যান্সারটা কত হলো, সি নম্বরটা তোমার অ্যান্সারটা হয়ে গেল। তার মানে এরকম স্থূল সংকেত তোমার যেটা দিবে এখানে তোমাকে ইউপ্যাক নিয়মে নামকরণ করে সেটাকেই নিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছো? তোমরা যদি মনে করো যে ভাইয়া আমাদের ইউপ্যাকটা ডিটেলসে পড়ান, তাহলে পোস্টের নিচে কমেন্ট করবে, আমরা তোমাদের ইউপ্যাকটা আশা করি পুরোটা পড়াবো। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেনটাতে আমরা চলে যাই। দেখো এখানে একটা কথা বলেছে যে সিস বিউটিন ডায়োইক অ্যাসিড ও ট্রান্স বিউটিন ডায়োইক অ্যাসিডের ক্ষেত্রে কোনটি সত্য? বাচ্চারা খেয়াল করো কি বলছে তোমাকে, সিস বিউটিন ডায়োইক অ্যাসিড এবং ট্রান্স বিউটিন ডায়োইক অ্যাসিডের ক্ষেত্রে কোনটি সত্য, তাই না? আচ্ছা একটু তোমরা তোমাদের মাথাটাকে খাটানোর চেষ্টা করো তো ভাই। আমাদের জ্যামিতিক সমানতা যেটা আছে, এই জ্যামিতিক সমানতা আমাদের থাকে কোনটা বলো তো ভাই, কয়টা বলো তো? দুইটা। তোমরা একটা বলো যে একটা হলো কি বলো তো ভাই সিস সমানতা, আর একটা কি বলো তো ট্রান্স সমানতা। তাহলে জ্যামিতিক সমানতা তোমাদের মেন হচ্ছে কয়টা বলো তো? দুইটা। একটা হচ্ছে সিস সমানতা এবং আর একটা কি বলো তো ভাই ট্রান্স সমানতা, তাই না? আচ্ছা এখন খেয়াল করো, সেটা হচ্ছে এই যে সিস সমানতা আর ট্রান্স সমানতার অনেক পার্থক্য আছে। দ্রাব্যতা গলনাঙ্ক আসলে এরকম আমরা একটু খুবই করব, সিস সমানতা গলনাঙ্ক বেশি, এটা আমাদের ভুল। ট্রান্স সমানতা দ্রাব্যতা বেশি, এটাও আমাদের ভুল। ট্রান্স সমানতা সুস্থিত কম, এটাও আমাদের ভুল। কিন্তু সিস সমানতা কি করে? অ্যানহাইড্রাইড গঠন করে। খেয়াল করো সিস সমানতা কি করে ভাইয়া? অ্যানহাইড্রাইড গঠন করে। তাহলে আমরা আবারও বলছি সিস সমানতা কি করে ভাইয়া বলো? অ্যানহাইড্রাইড গঠন করে, এবং এটা আমাদের সব থেকে পারফেক্ট আনসার। বোঝা গেছে কথা? রেসপন্স করো, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সেটা হচ্ছে সিস সমানতা কি করে? অ্যানহাইড্রাইড গঠন করে। ওকে, আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে সিস সমানতার গলনাঙ্ক বেশি না, সিস সমানতার গলনাঙ্ক ট্রান্স সমানতার চাইতে কম। মানে সিস সমানতার কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো একটু বলি। সিস সমানতার গলনাঙ্ক ট্রান্স সমানতার চাইতে কম। ট্রান্স সমানতার দ্রাব্যতাটা হচ্ছে কত? এটা হবে কম। ট্রান্স সমানতার সুস্থিতি কম না, সুস্থিতিটা একটু হচ্ছে বেশি। সিস সমানতা তাহলে কি করে? দেখো এই তিনটা পয়েন্টে তোমার কি করছে? ভুল দিয়েছে। শুধু সিস সমানতা কি করে? অ্যানহাইড্রাইড গঠন করে। তো এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, কি বলছে দেখো, ক্লোরোবেনজিনে অর্থপ্যারা নির্দেশক, ক্লোরোবেনজিন অর্থপ্যারা নির্দেশক কেন? বোঝা গেছে কথা? আচ্ছা, ক্লোরোবেনজিন কখন হয়? খেয়াল করো, এটা হচ্ছে একটা বেনজিন বলয়, এবং এই বেনজিন বলয়ের মাথায় যখন ক্লোরিন মূলক যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি কি? ক্লোরিন। সেটা আমরা কি বলি দেখো, সেটাকে আমরা কি বলি দেখো? ক্লোরোবেনজিন, হ্যালোবেনজিন অনেকে বলে। তো শোনো ভাইয়া, এই যে যখন হ্যালোজেন থাকে, হ্যালোজেনের এখানে দুই ধরনের ফল থাকে, একটাকে বলে ইন্ডাকটিভ ইফেক্ট এবং আরেকটাকে বলে মেজোমারিক ইফেক্ট। তো এই ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে ভাইয়া মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট এবং আরেকটা হচ্ছে প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট। মেসোমারিক ইফেক্ট হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে আমার প্লাস মেসোমারিক ইফেক্ট এবং আরেকটা হচ্ছে মাইনাস মেসোমারিক ইফেক্ট। তো একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক যারা হয় তারা দুই ধরনের বিষয়টা দেয়। একটা দেয় হচ্ছে তারা প্লাস মেজোমারিক ইফেক্ট দেয় এবং মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট দেয়। তাহলে খেয়াল করো, আমি বলছি অর্থপ্যারা যারা আছে তারা দুই ধরনের ইফেক্ট দিবে। অর্থপ্যারা যারা আছে তারা দুই ধরনের ইফেক্ট দিবে, একটা হচ্ছে আমার প্লাস মেজোমারিক ইফেক্ট, আর একটা হচ্ছে আমাদের মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। বোঝা গেছে কথা? আমাদের বেসিক ক্লাসগুলোতে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যেহেতু কোশ্চেন ব্যাংক সলভিং। তার মানে দেখেন এখানে এই যে দেখেন, খেয়াল করে দেখেন কয়টা প্রভাব কাজ করতেছে? দুইটা। একটা হচ্ছে প্লাস মেজোমারিক ইফেক্ট, আর একটা কি দেখেন মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। এই দুইটা কারণে হ্যালোজেন সমূহ কি করে? অর্থপ্যারা নির্দেশক হিসেবে কাজ করে। ক্লিয়ার কথা? তাহলে আমাদের আনসারটা হলো কত নম্বর? জি নম্বর। ওকে,
এবার দেখেন হ্যালোজেনের বাহকের উপস্থিতিতে 80°C তাপমাত্রায় বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় সৃষ্ট আমি, খেয়াল করে দেখো, সৃষ্ট তুমি, তোমার কথা বলেছে, সৃষ্ট আমি অধিক চাপে অধিক তাপমাত্রায় ক্ষারের সাথে বিক্রিয়া করে ফিনেট লবণ তৈরি করি, আমার নাম কি? ভাইয়া এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যেটা আছে, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের একটা সরাসরি বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের একটা সরাসরি বিক্রিয়া। ডায়াজোনিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে আমরা সেখান থেকে টেম্পারেচার যদি বেশি হয়ে যায় তাহলে আমরা সেখান থেকে ফেনল পেয়ে যাই এবং ফেনল থেকে আমরা ফিনেট লবণ তৈরি করতে পারি। তার মানে খেয়াল করো এখানে বলতেছে আমি কে, আমি কেউ না, আমি একজন, আমি কি? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবং এটা একটা কথা মনে রাখবা, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সরাসরি বিক্রিয়া। সো এখানে মাথা দেওয়ার কোনো কিছু নাই, এটা হলো আমাদের একটা মুখস্থ রিয়াকশন। সরাসরি একটা রিয়াকশনটা আমাকে মাথার মধ্যে রাখতে হবে এবং রিয়াকশন থেকে আমাকে আনসারটা করে ফেলতে হবে। ওকে, এবার আসো কি বলতেছে দেখো, কোনটি দিয়ে রান্নার প্যানে ননস্টিক প্রলেপ দেওয়া হয়? খেয়াল করে দেখো, আমাদের অ্যালকিনের মধ্যে একটা টপিক আছে, অ্যালকিনের মধ্যে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে, খেয়াল করো, অ্যালকিনের মধ্যে আমাদের একটা টপিক আছে, একটু খেয়াল করো কোন জায়গা থেকে বললাম ভাইয়া, অ্যালকিনের মধ্যে আমাদের একটা ছোট্ট টপিক আছে, সেটা হচ্ছে আমার অ্যালকিনের মধ্যে কি টপিক আছে? অ্যালকিনের মধ্যে টপিক আছে হচ্ছে তোমাদের, আমরা যেটা বলি অ্যাজ ইউজুয়াল, তোমরা যেটা কল্পনা করো সেটা হচ্ছে ভাইয়া যে এই যে অ্যালকিনের পলিমারকরণ, অ্যালকিনের পলিমার, বিভিন্ন রকমের পলিমার আছে তোমার, তাই না? এই যে পলিমারকরণের থেকে প্রশ্নটা হয়েছে, তো বিভিন্ন পলিমারের ব্যবহার, সেই পলিমারের ব্যবহার থেকে আমার হয়েছে। তো আমরা জানি এই যে পলিমারের ব্যবহার, রান্নার প্যানে ননস্টিক আবরণ দেওয়া হয় কি? টেফলন। কি দিয়ে দেওয়া হয় বলো? টেফলন। তাহলে রান্নার পাটে আমরা আবরণ যেটা দিই এটা কি দিয়ে দিই ভাই বলো তো? টেফলন। কি দিয়ে দিই বলো ভাই? টেফলন। টেফলন হচ্ছে কি? পলিটেট্রাফ্লোরোইথিলিন। পলিটেট্রাফ্লোরোইথিলিন। তাহলে এই যে দেখো রান্নার প্যানে ননস্টিক আবরণ দিয়ে কাকে দিয়ে দেওয়া হয়? পলিটেট্রাফ্লোরোইথিলিন, যেটাকে আমরা সংক্ষেপে কি নামে ডাকি? টেফলন নামে ডাকি। বোঝা গেছে কথা? ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনটা চলে গেল। তার মানে এখান থেকে তোমরা তোমাদের পাঠ্য বই থেকে একটা ছোট্ট কথা পড়ে নিবা, সেটা হচ্ছে পলিমারের ব্যবহার। দেখো সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে সাজেশনও তৈরি করে দিচ্ছি। তাহলে বিভিন্ন রকমের পলিমারের ব্যবহার, তাহলে এখান থেকে তোমরা পলিমারের ব্যবহারটা একটু দেখে নিবে। বোঝা গেছে কথা বাচ্চারা? খেয়াল করো, এবার আমরা আসি জলীয় দ্রবণে C3COOH এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যকার প্রশমন বিক্রিয়ায় বিন্দুতে দ্রবণের পিএইচ কোনটি? আচ্ছা ভাই, এখানে কোনো ভ্যালু নাই, কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, আমি কেমনে এই প্রশ্নটা সলভ করব? ভাই শোনো, আসলে কিছু প্রশ্ন হচ্ছে কমন সেন্স থেকে। সেটা হচ্ছে ভাই দেখো, আমি যদি একটা কথা বলি, কয়েকটা কথা মনে রাখো। স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেজ, শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার যদি কখনো বিক্রিয়া করে তার দ্রবণটা কেমন হবে? তোমরা বলবা ভাইয়া তার দ্রবণটা হবে নিরপেক্ষ, তাই না ভাইয়া? তাহলে শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার কেমন হবে? নিরপেক্ষ। আসলে বিষয়টা রশি টানার মতো। ধরো দুই প্রান্তে দুজন শক্তিশালী একটা রশি এইভাবে টানতেছে, এইভাবে দুজন টানতেছে, দুজন সমান শক্তি সম্পন্ন, কেউ তো কোনো দিকে যাবে না, তার রশিটাকে এইভাবে থেকে যাবে। তার মানে খেয়াল করো, শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার, তাহলে আমার মিশ্রণটা কেমন হবে? আমার নিরপেক্ষ। আমি যদি বলি শক্তিশালী অ্যাসিড, দুর্বল ক্ষার, শক্তিশালী অ্যাসিড, দুর্বল ক্ষার, তাহলে একজন হচ্ছে শক্তিশালী, সে জোরে হেসে টান দিচ্ছে, আর একটা দুর্বল ক্ষার সে কি করছে? তাহলে ওইদিকে সরে যাচ্ছে। তাহলে স্ট্রং অ্যাসিড, উইক বেজ, তাহলে আমাদের অ্যাসিডটা যেহেতু স্ট্রং, আমাদের মিশ্রণটা কেমন হবে? অম্লীয়। ভাইয়া আমরা যদি কল্পনা করি, দেখো সেটা হচ্ছে উইক অ্যাসিড, উইক অ্যাসিড এবং স্ট্রং বেজ, তাহলে বেসটা স্ট্রং, সেই টান দিচ্ছে, বেসটা স্ট্রং। তার মানে আমার মিশ্রণটা কেমন হয়ে যাবে ভাই? আমার মিশ্রণটা হয়ে যাবে ক্ষারীয়। তাহলে খেয়াল করো, নিরপেক্ষ হতে পারে, অম্লীয় হতে পারে, ক্ষারীয়। এখন খেয়াল করো CH3COOH, যেটা আমরা একটু ইন্ডিকেট করে ফেলি, আমাদের CH3COOH আমরা ইন্ডিকেট করি CH3COOH এবং দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড। আমাদের CH3COOH এটা হচ্ছে আমাদের উইক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের স্ট্রং বেজ। তাহলে উইক অ্যাসিড, স্ট্রং বেজ, তাহলে মিশ্রণটা কেমন হবে? ক্ষারীয়।
আর ক্ষারের পিচ কখন হবে, কি হবে ভাই? ক্ষারের পিচ অলওয়েজ 7 উপরে। তাহলে খেয়াল করো, আমরা 7 উপরে ভ্যালু একটাই পাইছি, তার মানে আমাদের সেই অ্যান্সারটা কত? 8.8। কোনো ভ্যালু লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস নিরপেক্ষ হলে কত হতো? 7 হতো। স্ট্রং অ্যাসিড উইক বেস কেমন হতো? অম্লীয়, মানে 7 নিচে হতো। স্ট্রং উইক অ্যাসিড স্ট্রং বেস 7 উপরে, আর 7 উপরে মানটা কত? 8.8। এই জন্য আমাদের এটা হলো কাঙ্ক্ষিত আনসার।